বাইরে গিয়ে আমরা এই কাজটা করব। আজকে নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতির 10ম অধিবেশন হওয়ার পরে রাজ্যিক সদস্য সভা এই করিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। এই প্রথম রাজ্যিক সদস্য সভা 10ম অধিবেশনের পরে এই করিমগঞ্জে হচ্ছে। ওদিকে বিভিন্ন জেলা থেকে আমাদের রাজ্যিক সদস্য যারা যারা আছেন তাদের মধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন। ওদিকে আমরা যেগুলি অভাব অভিযোগ আমাদের যে সমস্যা আছে এই সমস্যার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করার জন্যই এই রাজ্যিক সদস্য সভা। গতিকে এই সভা এখনই আরম্ভ হবে। আমাদের এখন শহীদ তর্পণ করতে যাচ্ছি। শহীদ তর্পণের পরে আমাদের কার্যসূচি অনুসারে আমরা শহীদ তর্পণ করব। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে স্বর্ণশিল্পীদের উপরে যে সমস্ত আইন প্রণয়ন হয়েছে এবং ট্যাক্সের ব্যাপারে গোল্ডের ব্যাপারে যেইগুলি সমস্যা আছে সেই সমস্যার বিষয়ে আমরা আলোচনা করে একটা পূর্ণ সিদ্ধান্ত নেব এবং এর পরবর্তীতে যদি আমাদের উপর থেকে সেই ধরনের সুব্যবস্থা না হয় স্বর্ণশিল্পীর উপরে তাইলে আমরা অখিল ভারত স্বর্ণকার সংঘর তরফ থেকে আমরা একটা দিল্লিতে একটা ধর্ণা দেওয়ার একটা ব্যবস্থা নিয়েছি। সেটা আমরা এখানেও ঘোষণা করব এবং পরবর্তী তারিখে আমরা গিয়ে অখিল ভারত স্বর্ণকার সংঘ তথা বিভিন্ন রাজ্য তথা আসামের নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতির তরফ থেকেও প্রতিনিধিবর্গ গিয়ে দিল্লিতে গিয়ে আমরা ধর্ণা কার্যতে যোগদান করব। ওদিকে আমরা আমাদের উদ্দেশ্যই হচ্ছে আমাদের স্বর্ণশিল্পীদের বাঁচা বাড়ার যে ব্যবস্থা সেটা সরকার যেভাবে আইন প্রণয়ন করছে ট্যাক্সের ব্যাপারে গোল্ডের ব্যাপারে সেগুলি থেকে কিভাবে আমাদের স্বর্ণশিল্পীগণ বেঁচে থাকতে পারে এবং তাদের সুব্যবস্থা করা যেতে পারে তার বিষয়ে আজকে আমরা কিছু আলোচনা এখানে করে সিদ্ধান্ত গ্রহণ করব। সেই সিদ্ধান্ত নিয়ে আমরা প্রতিলিপি নিয়ে অল ইন্ডিয়া যেটা আমাদের কমিটি আছে অখিল ভারত স্বর্ণকার সংঘের সেখানে আমরা যুক্ত হয়ে রাজ্যিক প্রতিনিধিবর্গ যারা আছে কেন্দ্রীয় কমিটির তারা সেখানে তুলে ধরবে। তারপরে আমরা এই ধর্ণা কার্যসূচি আমরা পালন করব। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য অনেক আছে। এই ছোট্ট বক্তব্যের মধ্যে আমি এখানে বক্তব্য করছি। নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি জিন্দাবাদ জিন্দাবাদ সমিতি জিন্দাবাদ জিন্দাবাদ সমিতি জিন্দাবাদ জিন্দাবাদ। তোর নামটা? আমার নাম পরিমল সরকার। আমি নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতির সাংগঠনিক সভাপতি। আমি অখিল ভারত স্বর্ণকার সংঘের অল ইন্ডিয়া কমিটির ভাইস প্রেসিডেন্ট। আমি তিনসুকিয়াতে থাকি। তিনসুকিয়া আমার বাড়ি। ওদিকে আমি এখানে এসেছি এই সভা পরিচালনার দায়িত্ব নেব। ধন্যবাদ। নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি শিল্পী সমিতি জিন্দাবাদ জিন্দাবাদ। নিখিল আসাম স্বর্ণশিল্পী ঐক্য জিন্দাবাদ 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 নিখিল আসাম স্বর্ণশিল্পী ঐক্য জিন্দাবাদ 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 নিখিল আসাম স্বর্ণশিল্পী ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তার পরিপ্রেক্ষিতে আমাদের স্বর্ণশিল্পীগণ কাজ না সময় এবং মূল্যবান পরিবার পরিচালনা করাতে গিয়ে আত্মহত্যা করেছে, বিষ খেয়ে মরেছে, ছেলে মেয়েকে বিষ খাওয়াইয়ে মেরেছে। তাই সেই ব্যাপারটা আপনারা যদি মনে মনে চিন্তা করেন, আজকে আপনি পরিবার পরিচালনা করেন এই স্বর্ণশিল্পীর মজুরি পেয়ে, যদি মজুরি পেতে আপনার আঘাত ঘটে আপনার ছেলে মেয়েকে কে খাওয়াবে? সেই পরিপ্রেক্ষিতে ভারত সরকারের যে স্বর্ণ নিয়ন্ত্রণ আইন ছিল তার পরিপ্রেক্ষিতে বিগত কিছুদিন কাজ না করে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। সমস্ত ছেলে মেয়েকে বিষ খাওয়াইয়ে নিজেও আত্মহত্যা করেছে। তাই সেই দিনের চিত্রটা আপনারা মনে মনে চিন্তা করে তাদেরকে আমরা মনে রাখার জন্য 1963 ইংরেজি 14ই এপ্রিল আসাম রাজ্য
রাজ্যিক কমিটি গঠন করা হয়। তার পরিপ্রেক্ষিতে আমরা প্রতি বছর যেখানে সভা হয়, সমিতি হয়, আগে তাদেরকে আমরা স্মরণ করি। তার জন্য এই শহীদ তর্পণ আমরা করে থাকি এবং যতদিন চন্দ্র সূর্য জীবিত থাকবে, আমরা জীবিত থাকবো, স্বর্ণশিল্পী জীবিত থাকবো, তা আমরা করে যাব। কারণ জিন্দাবাদ জিন্দাবাদ। নমস্কার, আমার নাম আশিস মজুমদার। আমি করিমগঞ্জ জেলা সমিতির যুগ্ম সম্পাদক। আজকের এই অনুষ্ঠান আমাদের রাজ্যিক কার্যকরী কমিটির সভা করা হচ্ছে। সমস্ত আসামব্যাপী সমস্ত বিভিন্ন জেলার রাজ্যিক শাখার সদস্যরা এসছেন আমাদের এই মিটিংয়ে। মূল উদ্দেশ্য মিটিংয়ের কার্যকরী সভা তৈরি করা, কার্যকরী কমিটি যেটা আমাদের সেটা তৈরি করা। দ্বিতীয়ত, আমাদের যে আগামীতে বিশাল সমস্যা এসে দাঁড়িয়েছে, কেন্দ্রীয় সরকারের আমদানি রপ্তানি নীতি, যেটি ফুলে ভরা বলবো এই কারণে, সরকার একদিকে প্রমোট করছে বিভিন্ন ব্যাংকে পোস্ট অফিস মারফত সোনা বিক্রি করছে, তার দরুন ব্যাপক হারে সোনা আমদানি হয়েছে, কিন্তু সরকার আমাদের ঘাড়ে দোষটা চাপাচ্ছে। এর প্রতিবাদ করছি আমরা। এর প্রতিবাদ এছাড়াও এখন যে সোনার আমদানি নীতি হয়েছে, 80 কেজি সোনা আনতে পারবো যখন আমি 20 কেজি সোনা রপ্তানি করতে পারবো। সেটা সম্ভব একমাত্র যারা এক্সপোর্টার ইম্পোর্টার আছে তাদের পক্ষেই, এটা সাধারণ ব্যবসায়ীরা করতে পারবে না, এমনকি আমার জানা মতো ব্যাংকরাও পারবে না।
এক্সপোর্ট যে করবে সেই আনতে পারবে। তো এই যে একচেটিয়া ব্যাপার যেটা, সেটার প্রতিবাদ করছি আমরা। দ্বিতীয়ত, এই সোনা চালান কম হয়ে আসার জন্য সোনা এখন বাজারে খোলাভাবে বৈধভাবে অ্যাভেলেবেল না, অবৈধভাবে অ্যাভেলেবেল। সেটা বিগত কয়েক মাসের স্টেটমেন্ট পত্রিকায়, নানান পত্রিকায় স্টেটমেন্ট দিয়েছে, সেটাতে পড়লেই বুঝতে পারবেন যে টন টন সোনা আপনার চোরাচালান হয়ে আসছে। সেটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি যে আমাদেরকে বাধ্য করছে সরকার বৈধভাবে সোনা কেনার না জন্য, অবৈধভাবে কেনার জন্য, এবং যার ফলশ্রুতিতে আগামীতে যে সমস্যা তৈরি হবে, বিভিন্ন ধরনের পুলিশি হয়রানি, বিভিন্ন ধরনের যে ব্যাপারটা হবে, তার জন্য একমাত্র কেন্দ্রীয় সরকারের দায়ী। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা কি পরবর্তীতে কোনো আন্দোলনমুখী হচ্ছেন এ নিয়ে? আন্দোলনমুখী আমরা আজকের দিন থেকে আন্দোলনমুখী হয়ে গেছে। আজকের দিন থেকে আমরা আন্দোলন পুরোদমে শুরু করছি। কেন্দ্রীয় সরকারের কাছে আজকে মেমোরেন্ডাম যাবে। সেই মেমোরেন্ডামে আমরা অন্তত 600 মানুষ আছে এখানে, 600 মানুষের একটা রিপ্রেজেন্টেশন যাচ্ছে, প্রাইম মিনিস্টারের কাছে যাবে, ফিনান্স মিনিস্টারের কাছে যাবে, এবং সুষমা স্বরাজ যিনি বিরোধী দলনেত্রী, ওনার কাছে আমরা পাঠাবো। ধন্যবাদ। আমরা আগে গেল বছর 2012 সালে আমরা এক্সাইজ ডিউটি ইম্পোজ করার জন্য আন্দোলন করেছি। আমরা বিভিন্ন ধরনের আন্দোলন, পুরো ভারতব্যাপী আন্দোলন করার জন্য সরকার বাধ্য হয়েছে বিল আকারে রাজ্যসভায় পেশ করার পরও সেটা উইথড্র করে নেওয়া। সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের স্বর্ণশিল্পীদের পুরো ভারতব্যাপী বিশাল আন্দোলন হওয়ার জন্য সেটা সম্ভব হয়েছে। আমরা আশা রাখি আমরা সেভাবে আবার আন্দোলন গড়ে তুলতে পারব। আমাদের কিছু লোক, তথাকথিত মুসলিমেও কিছু লোক যারা পুঁজিপতি বলতে আমি বোঝাচ্ছি বোম্বাই বেসড যারা আছে, মুসলিমেও কিছু লোক, তারা টোটাল মার্কেটটা কন্ট্রোল করছে। তারা যে রেটে আনছে সেটা এমন অবস্থা, ব্যাংকের অনেক প্রতিনিধিরাও জানে না তারা কী রেটে কিনছে। এছাড়াও আছে MCX, ফিউচার ট্রেডিং, হেজিং যেটাকে বলা হয় ইংরেজিতে, হেজিং। এই হেজিংয়ের প্রতিবাদ আজকে আমরা নতুন নয়, দীর্ঘ 3 বছর 4 বছর আগের থেকে আমরা করে আসছি যে এই MCX প্রথাটা, ফিউচার ট্রেডিং কথাটা বন্ধ করা জন্য। কারণ ফিউচার ট্রেডিং হলে যে স্পেকুলেশন করছে, ফিউচার ট্রেডিংটা খুবই ভালো জিনিস, কিন্তু যে স্পেকুলেশন করছে সে স্পেকুলেশনটা কতটা ঠিক, সে বায়াস না, এটার বিচার কে করবে? সরকার থেকে কোনো এটা মাপদণ্ড নেই, এটার কোনো মাপ নেই। সরকার কে এটাকে কন্ট্রোল করবে? কোনো রেগুলেটরি অথরিটি নেই ফিউচার ট্রেডিংয়ে। তো ফিউচার ট্রেডিং আজকে কোনো ডিসেন্ট্রালাইজড হয়ে যাওয়াতে সরকারের চিন্তা শুধু আপনার টাকাটা কালেকশন হবে, রেভিনিউ কালেকশন হবে। ফিউচার ট্রেডিং থেকে হিউজ রেভিনিউ কালেকশন হয়, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি। একটা ফিউচার ট্রেডিংয়ের সংগঠন পুরো দেউলিয়া হয়ে গেছে, তার নাম দেখেছেন পেপারে হয়তো কিংবা টিভিতেও দেখেছেন, NCEX, দেউলিয়া হয়ে গেছে। তারা পেমেন্ট দিতে পারেনি, তার জন্য দেউলিয়া হয়ে গেছে। আগামীতেও যে MCX দেউলিয়া হবে না সেটা কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ আমরা দীর্ঘদিন ধরে এটা প্রতিবাদ করে আসছি যে এই ফিউচার ট্রেডিংয়ের জন্য সোনা আজকে এই হারে দাম বেড়েছে, এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আমরা সবারকার মতো সাধারণ মানুষ, আমরা মানে আমাদের যতটুকু নিম্নতম মজুরি বলুন, নিম্নতম প্রফিট বলুন, সেটা করতে চাই। আমরা কখনোই বাজারের এই ওঠাপড়ার সঙ্গে আমরা মেনে নিতে পারছি না। কারণ আমরা বিশ্বাস করি সবাই বিশাল ক্যাপিটাল নিয়ে হোল্ড করে না। প্রত্যেকে আমাদের জানেন, স্বর্ণশিল্পীরা, আমার অনেক বন্ধুরা আছে ছোট ছোট ব্যবসায়ী, তারা আজকে বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ সে যখন সোনার অর্ডার রাখছে, সোনা অর্ডার যখন রাখছে এক দামে, যখন কিনতে যাচ্ছে সোনা তখন দেখা যাচ্ছে আরও দাম বেড়ে গেছে। সেটা সে কীভাবে মেকআপ করবে? তার কোনো রাস্তা নেই। অতএব আমরা আপনাদের মতোই একদম নিরুপায়, এবং আমরা এই সরকারের সমস্ত ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে প্রতিবাদ করছি।